বাট আজকে আমরা তাহলে যেটা করবো, শুরু করার আগে যে একটু বলি সেটা হলো, এক, তোমাদের তো নিজের খাতাটা এখনো দেওয়া হয় নাই, সরি, এটা একটু চেক করতে একটু সময় লাগছে। হোপফুলি তোমাদের এই পরশু দিয়ে দিতে পারবো আমি নিজের খাতাগুলো দেখাতে পারবো মার্কসগুলো। দুই, সেকেন্ড পয়েন্ট হলো তোমাদের তো কুইজ টুটাও নেওয়া হয় নাই আনফরচুনেটলি। যেহেতু তোমাদের কুইজ টুটা নেওয়া হয় নাই এখনো, কুইজ টুটা নেওয়ার জন্য হলো তোমাদের আমি যেটা করতে পারি, যেহেতু আমি আগে নিতে চাইনি কারণ তখন হঠাৎ করে অনলাইন শেষ হয়ে গেছিল, এক্সামের বেশি টাইম বাকি ছিল না, এক্সামের জন্য প্রিপেয়ার করে আমি তোমাদের এই যে অন্য ক্লাসে আমি একই কাজ করেছি, আমি পরশু তোমাদের কুইজটা অনলাইনে নিয়ে নিতে পারি গুগল ফর্মস এর মাধ্যমে। আর আফটার ক্লাস মানে সরি, ক্লাসের একটু পার হয়ে একটু টাইম পার হয়ে যাওয়ার পর, সো লাস্টের তো 15 মিনিট তোমাদের কুইজ নিয়ে নিতে পারি আমি। টপিক সেমই থাকুক আগের যে কুইজটি বলা হয়েছিল, সো অ্যাজ ইন তোমাদের cell division lecture 4 and lecture 5, which is tissues, organs, and organ systems. So, how about that? Is everyone okay with that? তোমাদের যদি কোয়েশ্চনটা আমি পরশু নিয়ে নিই, জাস্ট যাতে শেষ হয়ে যাক চ্যাপ্টারটা, আর আমি তোমাদের গুগল ফর্মের মাধ্যমে নিয়ে নিব কোয়েশ্চনটা। স্যার প্যাটার্ন কি মিডের মতো থাকবে? প্যাটার্ন বলতে জাস্ট কুইজ, কুইজ তোমাদের ওই যে কুইজ ওয়ান যেভাবে হয়েছিল, 10টা এমসিকিউ 5টা ট্রু ফলস, দ্যাটস ইট। ঠিক আছে? স্যার লেকচার কোনগুলো আবার বললে ভালো হয়। হ্যাঁ, লেকচার হলো তোমার লেকচার 4 এন্ড লেকচার 5। সো লেকচার 4 হলো সেল ডিভিশন নিয়ে, আর লেকচার 5 ছিল হলো টিস্যু অর্গান সিস্টেমস নিয়ে। এই দুটো মুভিটার জন্য যা পড়েছিল মানে ওগুলাই, মানে ওই বাইরে কিছু আসবে না। কুইজ তো আরো ইজি হবে বড়। স্যার কুইজটা কবে হবে? আমি নিয়ে আসতে চাচ্ছি সামনে পরশু, কারণ টাইম নেই তো খুব একটা, এই যে মঙ্গলবার, জাস্ট যাতে হয়ে যাক চ্যাপ্টার শেষ হয়ে যায় যাতে। ওকে স্যার, ওকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি তাহলে সামনে পরশুদিন নিয়ে নিব রে, আমি কালকে এটা নিয়ে একটা বা মানে আজকে অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দিব রে তোমাদের গুগল ক্লাসরুমে। আর হয়তো আমি হোপফুলি তোমাদের মার্কস দেখাতে পারবো তোমার পরশুদিন মিডের খাতাগুলো। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে একটু এই যে এই লেকচারটা যত পারি আগে রাখি, শেষ করে রাখি লেকচার 7, যাতে নেক্সট ক্লাস হয়তো অতটা পড়াতে পারবো না, কারণ কুইজ নিতে হবে, মার্কস আছে না। স্যার আজকে কি আমাদের মিডের মার্কসটা বলবেন? না, মিডের মার্কসটা বলতে পারতেছি না, কারণ খাতা শেষ করে নেমেছি পুরোপুরি আনফরচুনেটলি। সো আমি আজকে বলতে পারতেছি না, বলে পরশু বলে দিব। ঠিক আছে, আজকে কালকের মধ্যে বসে শেষ করে দিচ্ছি। ওকে স্যার। স্যার আর একটা কোশ্চেন, আমাদের ফাইনাল পর্যন্ত কি অনলাইনে হবে নাকি তার আগে ক্লাস শুরু হয়ে যাবে অফলাইন? আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে ডিসেম্বর 9 তারিখের মধ্যে শিফটটা হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে ওই পর্যন্ত অনলাইন হবে, তারপর অফলাইন শুরু হয়ে যাবে। কিন্তু তারপর আবার ডিপেন্ড করে পলিটিক্যাল সিচুয়েশন কি থাকে, কতদিন তোমার অবরোধ থাকে, হরতাল থাকে, সো আনসার্টেন আসলে। সো আনটিল ফার্দার নোটিস, মানে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত ডেফিনেটলি তোমাদের অনলাইনে হবে, এরপর কি হয় দেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ, আলামিন বলো। Sir, are we gonna know our lab report marks? ও, ল্যাবের মার্কস ওগুলো চেক করা হয়েছে, যে ওগুলো আপলোড করা হয়নি এখনো। ল্যাবের মার্ক গুলো তো ওগুলো তো 10 মার্কস ওয়েট করেছি আমি, ওগুলো সবাই জানে জব ডিস্ট্রিক্ট, আমি কাউকেই 8-এর নিচে দিই নেই। সো 8, 8.5, 9, 9.5, 10 সবাই ভালোই করেছে, ওটা চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওটা আমি হোপফুলি শীঘ্রই আমি আপলোড করে তোমাদের আমি দেখাই দিতে পারবো। ঠিক আছে? Any other questions before we get started with today's lecture? স্যার অ্যাসাইনমেন্টটা? Same with the assignments. ল্যাব রিপোর্টের সাথে একসাথে তুলে দেখাই দিব আমি। ঠিক আছে? স্যার আপনাকে একজন কোশ্চেন করছিল গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট কবে, আপনি বলছিলেন ইমেল দিতে, কিন্তু হ্যাঁ। ওটা না আমি আজকে দেখছি। তো আমি কি অ্যাসাইনমেন্ট আজকে পাঠিয়ে দিতে পারবো? ও, তুমি এখনো পাঠাও নাই? আচ্ছা, স্যার পাঠাই দাও। করাই আছে কিন্তু। জি স্যার, আমি ক্লাসের শেষেই পাঠিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে লেটস গেট স্টার্টেড। আর আজকের লেকচারটা নিয়ে এগেইন আমরা স্যার অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডেট কবে ছিল? অ্যাসাইনমেন্ট তো লাস্ট ছিল তোমাদের ওই মিডিয়ার আগ দিয়ে। এখন যারা সবাই নেট সাপোর্টের জন্য তাহলে একটু হালকা মার্ক কাটবো, বাট এছাড়া দিয়ে দাও তোমার যারা অ্যাসাইনমেন্ট দাও নাই, না দেওয়ার চেয়ে তো ভালো, তাই না? মানে স্যার এটা কি ওই স্যার যে ব্লাড গ্রুপিং?
এইটার ওটা তো ল্যাব, অ্যাসাইনমেন্ট নাকি না না অ্যাসাইনমেন্ট তো তোমার এমনি দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট 1 হিসাবে, আর ল্যাব জি রিপোর্ট স্যার, ছিল হলো তোমার ব্লাড রিপোর্টের, ল্যাব জি ব্লাড স্যার। ল্যাব রিপোর্ট ছিল। ও, মানে ওই অ্যাসাইনমেন্টটা আপনি জমা দিতে বলছিলেন অনলাইনে? মানে যারা অফলাইনে দিতে পারো না, যারা আমাকে হার্ড কপি দিতে পারো না, কারণ সব তো হঠাৎ করে অফলাইন অনলাইন সুইচ হয়ে গেল, স্যার এই জন্য। লাস্ট দিকটাতে, স্যার স্যার দেখি নাই। জমা দেওয়ার দিকটাতে ক্লাস ছিল না আমাদের। হ্যাঁ হ্যাঁ, না ওই জন্যই মানে ওই যে ব্যাপারটা হলো, হয়তো অল্প কয়েকজন যারা হয়তো এসেছিল এই জন্য হয়তো আমার অফিসে দিয়ে গেছিল হার্ড কপি, কিন্তু অনেকে তো আসে নাই, সেই জন্য আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছিলাম যে অনলাইনে জমা দিতে। এই আর কি। স্যার দেখি, স্যার দেখি নাই স্যার। তোমাদের অভ্যাস খারাপ, আসলে একটু চেক করো না তো তোমরা ক্লাসে, নাহলে নাহলে তোমরা কিভাবে জানবা যে কি করবা, তাই না? যে অ্যাসাইনমেন্টটা তো এটা তো একটা ব্যাপার আছে, এটা তো জমা দিতে হবে তোমাদের। যারা জমা দাও নাই তারা কাইন্ডলি ইমেল করে দাও আমাকে। হ্যাঁ আপনি সব বলো। স্যার আমি আপনাকে ইমেল করে দিচ্ছিলাম, আপনি হ্যাঁ, পেয়েছেন কিনা যারা আমি। দিয়েছে, যারা দিয়েছিল ইমেলটা সমস্ত সবারটা এসেছে, আমি কারণ অনেকগুলো ইমেল পেয়েছি, ওগুলো ওকে সিলেক্ট করে আমি just জমা দিয়ে ওগুলো আমি গ্যাদার করেছি। ঠিক আছে, ওকে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে let us get started আজকের লেকচারটা নিয়ে। again আজকে তো ফার্স্ট ক্লাস আফটার মিড, সো আমরা হয়তো খুব মানে again চেষ্টা করবো কোশ্চেন আগাতে, বাট দেখি কতটুকু করা যায়। সো আজকের আমাদের লেকচার টপিকটা ইন জেনারেল জাস্ট নামতে যাওয়ার জন্য এনার্জি মেটাবলিজম। এটা মানে হলো আমরা বেসিক্যালি দুইটা মেইন জিনিস শিখবো আজকে, আজকে না মানে ইন জেনারেল এই লেকচারটা থেকে। এই যে এনার্জি মেটাবলিজম বলতে আমরা এনার্জি বেসিক কিছু জিনিস শিখবো, যে থার্মোডাইনামিক্স, হাউ এনার্জি ওয়ার্কস, হাউ দ্য মেটাবলিক ইনপুট এন্ড আউটপুটস ইন আওয়ার বডি ওয়ার্ক, এন্ড এই যে মেটাবলিক্স সাথে যেহেতু আমাদের রেসপিরেশনের প্রসেসটা মেইন যুক্ত, আমরা রেসপিরেশনের বেসিক আউটলাইনটাও শিখবো ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য লেকচার। তো এই যে এখানে লেকচার এই যে স্লাইডে দেওয়া আছে যে এনার্জি কি, হোয়াট ইজ এনার্জি, আর সিম্পলি ডিফাইন করা যে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। ডুইং ওয়ার্ক কথাটা মানে কি, তাহলে আমরা একটু ক্লিয়ারলি চিন্তা করে দেখি। ডুইং ওয়ার্ক আমরা জাস্ট ডিফাইন করতে পারি ইজ মোস্টলি a sense of movement. Movement is the most common way of defining work. It's basically making sure parts of our body, or at least an organism's body, is active in some manner. But এখানে যে example দেওয়া আছে, most of them have that particular movement happening. Not all of them, because for example, if you look at sleeping, movement isn't a big factor there. But even then, energy or the capacity of doing work is dependent also on another factor, which is metabolism, as defined in the lecture. And we know that energy comes in many different forms. As we're going to learn soon, the laws of thermodynamics state that energy can't be created or destroyed, just changing forms. So all the energy that we have in the universe is constantly shifting depending on the scenario from one particular form of energy to another particular form of energy. Right. So for example, here two forms of energy are given. একটা হলো potential energy, একটা হলো kinetic energy. Kinetic energy হলো যে আমি যে বললাম মুভমেন্ট করার এনার্জিটা। So if something is in motion or something is moving from one point to another, it is expending kinetic energy. And if something has potential energy, তার মানে হলো it has a certain height. It is going against gravity. So এই gravity against যাওয়াটাই হলো তার potential energy. And তাহলে এই সাইডটা আমরা শেষ করে দিই, just energy basics গুলো নিয়ে। If we talk about thermodynamics, we need to talk at first thermal energy. Thermal energy is also another type of energy, but heat energy is also a type of energy, right? So which falls under what? Heat energy can be defined as a subcategory of thermal energy. And other than heat energy, if you look at the bottom diagram, where you see something going from solid to liquid to gas, or back from gas to liquid to solid, you can see that heat energy is only involved in the forward process usually, which is when something is going from solid to liquid or liquid to gas. That happens when you input in heat energy. The molecules start moving more rapidly, the molecules move farther apart, and the state of the matter changes. However, the reverse happening, where molecules that are far apart come closer together due to um, the energy in between the bonds being removed or reduced, in the sense that condensation is happening as shown, or freezing is happening as shown. Those examples are also a type of energy, and they also fall under thermal energy, cooling energy, in the sense that if you, instead of heating up an object, if you take away the temperature, if you cool down an object, that is also a type of thermal energy change that is happening.
Because thermal energy can simply be defined as the energy change that happens leading to a change in temperature and state of the object. So heat energy is not the only way that you can define thermal energy. It's just a subcategory of thermal energy. Remember that difference. And then thermodynamics is the study of conversion of thermal energy. So back to front or front to back. Both of that can be falling under thermal energy. So let's look at the two different laws of thermal energy. First law is the one that's very commonly known, which is, like I just said earlier in the last slide, that energy can't be converted or destroyed. It can only be changed from one form to another. So, for example, if the universe has, just as an example, of a particular system, enclosed in isolated system, where no energy or mass can escape, if it has 1000 joules of energy, and if it were to change its state, or if it were to do work in some form, suppose 200 of that would become one particular form. It will go from, suppose, potential energy of 1000 joules to 200 joules of kinetic energy and 800 joules of thermal energy, which is the energy being lost as heat. But none of that energy is being destroyed or completely removed from the system. Neither is any energy being spontaneously created into the system. So it's basically just converting from one form to another, one form to another, so on and so forth. The second law of thermodynamics is a tiny bit more interesting or complex. As written here, it says that energy tends to spread out or disperse spontaneously from high energy form to low energy form. That means in nature, energy or energetic systems tend to go from a system that has a lot of energy into a system that has less energy. Think of it similar to like the concentration gradient, where things tend to go from high concentration to low concentration. It's very similar in that sense. So the index of entropy also tends to increase. Now, how do we define entropy? Entropy can be defined as a measure of how much energy is being dispersed in a system. So if energy is spreading out from a small concentrated amount to all the way around to the system as the particles are moving farther and farther away from each other, that is an example of entropy increasing. Thus, the second law of thermodynamics states that since naturally particles tend to spread out from each other, in nature, all systems tend to become more and more entropic. Higher entropy of a system tends to happen naturally. So we talked about a few slides so far. We talked about energy and we talked about thermodynamics. Does anyone have any questions so far about any of the things I just talked about? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আমি আবার I'll go through some any of the portions if needed. বা যদি বাংলায় বুঝতে হয় কোনো পার্টটা যদি না বুঝতে হঠাৎ করে বলো আমাকে। স্যার সেকেন্ড লটা কি পুরাটা এনট্রপি নিয়ে? সেকেন্ড ল রিলেশনশিপটা মোটামুটি এন্ট্রপি নিয়ে, হ্যাঁ। জাস্ট প্রথম দুই লাইন বলা হয়েছিল কেন এটা ভাবে কাজ করতেছে, বাট দ্যাট মুভমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ পার্ট অফ এন্ট্রপি। সো ইটস এসেনশিয়ালি জাস্ট এন্ট্রপি নিয়ে বোঝাচ্ছে, হ্যাঁ। তুমি যদি তোমাকে যদি সেকেন্ড ল থার্মোডাইনামিক্স বলতে বলি, তুমি যদি জাস্ট বলো যে entropy tends to increase in natural systems, that's good enough. Any other questions? Acha, the question not there, then let's move on to the next main focus topic, which is metabolism itself. So আমরা মেটাবলিজমকে কি বলতে পারি? আমরা সবসময় বলি না কথায় কথায় যে মেটাবলিক রিঅ্যাকশন চলছে শরীরের মধ্যে। Metabolic reaction or metabolism is just simply all of the chemical reactions that take place within a cell that allow it to survive. আমাদের একটা বডির সেলের মধ্যে সার্ভাইভালের জন্য যত যত কেমিক্যাল রিঅ্যাকশন লাগে, যে রিঅ্যাকশনের মাধ্যমে তারা রিপ্রোডিউস করে, যে রিঅ্যাকশনের মাধ্যমে তারা গ্রো করে, যে রিঅ্যাকশনের মাধ্যমে তারা খাদ্য অ্যাবজর্ব করে, যেটার মাধ্যমে তারা ওয়েস্ট বের করে, all these reactions collectively fall under the process or umbrella of metabolism ultimately. So in নিচে একটা diagram দেখছো, metabolic pathway. Metabolic pathway can be defined as when one particular substrate or a set of reactants go through a set of reactions to reach a final end product. So এই যে এখানে দেখাচ্ছে, এখান থেকে তোমাদের মেইন জিনিসটা মনে রাখো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশনের মধ্যে মেটাবলিক রিঅ্যাকশন, যে আমাদের একটা মেটাবলিক রিঅ্যাকশনের অনেকগুলো সাব রিঅ্যাকশন হতে পারে বা ছোট ছোট ইন্টারমিডিয়েট রিঅ্যাকশন হতে পারে।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশনের জন্য যেখানে দেখো আলাদা আলাদা এনজাইম দরকার হয়। সাবস্ট্রেট টু ইন্টারমিডিয়েট এনজাইম 1, ইন্টারমিডিয়েট থেকে আরেকটা ইন্টারমিডিয়েট হয়তো এনজাইম 2 রাখতে পারে। তো সেই ইন্টারমিডিয়েট থেকে যদি প্রোডাক্ট হয় ওখানে একটা এনজাইম 3 লাগবে। এখানে দেখাচ্ছে তোমাদের এনজাইমের স্পেসিফিক নেচারটা, তারা শুধুমাত্র একটা রিঅ্যাকশন এট টাইম ক্যাটালাইজ করতে পারে ফর দ্য মোস্ট পার্ট। তো আমরা যদি মেটাবলিক পাথওয়ে আরেকটু ডিটেইলসে দেখি, সাধারণত একটা মেটাবলিক পাথওয়েতে এগেইন লাইক আই সেড ইটস নট অলওয়েজ যে একটা নরমাল রিঅ্যাকশন থেকে আমরা ডাইরেক্টলি একটা এন্ড প্রোডাক্টে চলে যাই। সাধারণত সাবস্ট্রেট বা স্টার্টিং কম্পোনেন্ট যেটাকে আমরা রিঅ্যাকটেন্ট বলি হলো এগুলো দিয়ে একটা পার্টিকুলার মেটাবলিক রিঅ্যাকশন শুরু হয়, স্টার্টিং পয়েন্ট। ন্যাচারালি এন্ড পয়েন্ট হলো যে রিঅ্যাকশন হওয়ার পরে যে প্রোডাক্টগুলো পাই সেগুলো আর কোনো ফার্দার ব্রেকডাউন হয় না, দ্যাট ইজ দ্য এন্ড স্টেট। কিন্তু ওই স্টার্টিং স্টেট আর এন্ড স্টেটের মাঝে কিন্তু কয়েকটা জিনিসে ডিফারেন্টলি একটা রিঅ্যাক্টেন্ট কনভার্ট হতে পারে। আমরা এই মেটাবলিক পাথওয়ে থ্রুতে ব্রেকডাউন করে আমরা একটু পরে রেসপিরেশন দেখবো, মানে আজকে না দেখলে হয়তো নেক্সট ক্লাস দেখবো যে হাউ রেসপিরেশন ইটসেলফ ইজ অ্যান এক্সাম্পল অফ আ ক্লাসিক মেটাবলিক পাথওয়ে। কারণ আমরা রেসপিরেশনে জানি কি হচ্ছে, লাইক উই স্টাডিড রেসপিরেশন এট লিস্ট দ্য বেসিক্স, যে in the process of respiration glucose is broken down with the help of carbon dioxide to form ATP, carbon dioxide and water. So এখানে যা হচ্ছে আলটিমেটলি এখানে কিন্তু সাবস্ট্রেটটা হলো তোমার গ্লুকোজ, স্টার্টিং কম্পোনেন্ট, এন্ড প্রোডাক্টটা হবে হলো এটিপি, যেটাতে তোমার এনার্জি হিসাবে শেষ হয়। কিন্তু ওর মাঝখানে কিন্তু তোমাদের there are a number of things that the glucose is first broken down before it can be directly converted to ATP. ওই সবগুলো পার্টি কিন্তু ইন্টারমিডিয়েট হিসেবে কনসিডার করা হয় আমাদের। And then if you look at the second part of the slide, আমাদের আলটিমেটলি এই রিঅ্যাকশন গুলো হতে, মেটাবলিক রিঅ্যাকশন গুলো হতে কিন্তু এনার্জি লাগে, অফকোর্স। দিস এনার্জি ইজ ক্যারিড হিয়ার বাই দি এটিপি। তো একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবো তোমরা, আমরা যে বলি না যে গ্লুকোজকে এটিপি বানানো হচ্ছে, এটিপি ইটসেলফ ইজ নট এনার্জি, এটিপি ইজ অ্যান এনার্জি ক্যারিয়ার। এটিপি হলো এমন একটা মলিকিউল যেটার মধ্যে এনার্জি স্টোর থাকে বা এনার্জি ক্যারি করা হয়। তোমার বেসিক্যালি একটা প্লেট, প্লেটের মধ্যে এনার্জিটা দিয়ে ওই প্লেটটা নিয়ে যাওয়া হচ্ছে যেখানে যেখানে রিঅ্যাকশনটা লাগে। That's what ATP is. We're going to look at ATP as well a bit. And then in order to again carry out reactions or biological reactions at a fast enough pace, we need factors like enzymes and cofactors. দুটি তোমার কেমিক্যাল molecules যেগুলোর সাহায্যে রিঅ্যাকশন গুলো তাড়াতাড়ি হয়, more efficiently হয়. So with the help of these, metabolic reactions can process or progress normally. Any questions about the metabolic pathway? যদি থাকে হাত তুলে জিজ্ঞেস করতে পারো, আর যদি না থাকে I will move on to the next slide. আচ্ছা, মনে হয় না কোয়েশ্চেন আছে। সো আমরা যদি মেটাবলিক পাথওয়েকে ব্রেকডাউন করি বা ডিফাইন করি, in the living system there can be two types of metabolic pathway in general, anabolic আর catabolic. দুটার মানে কি, ডিফারেন্স কি? অ্যানাবলিক পাথওয়ে হলো বেসিক্যালি যখন আমরা ছোট ছোট মলিকিউল গুলাকে কম্বাইন করে বড় একটা মলিকিউল বানাই। Thus the opposite is catabolic, যখন একটা বড় মলিকিউলকে ভেঙে আমরা কয়েকটা ছোট মলিকিউল পাই। So it's not just a change in molecules that's happening in an anabolic or catabolic pathway. It is also a change in energy. Anabolic pathway তে আমাদের ছোট মলিকিউল গুলো কম্বাইন করার জন্য এনার্জি দিতে হয়। We have to add energy to the system. Whereas in a catabolic reaction, when we are breaking down a larger molecule into smaller molecules, energy is escaping or being released from the process. Why is that happening? কারণ যখন একটা মলিকিউল থাকে, when you have a particular molecule or a particular sized molecule in the system, that molecule contains energy stored within it, energy in the form of chemical energy. Chemical energy কি? Chemical energy consists of all the energy that is found within the bonds of a molecule. ধরো একটা মলিকিউলের মধ্যে দুইটা আয়নিক বন্ড, 5টা কোভালেন্ট বন্ড আছে। এই দুইটা আয়নিক বন্ডের মধ্যে ধরো 2000 জুল এনার্জি, 5টা কোভালেন্ট বন্ডের মধ্যে 500 জুল এনার্জি। টোটাল মলিকিউলের মধ্যে তোমার 2500 জুল chemical energy থাকবে। Whenever you're breaking down a large molecule, তোমার তো ওই বন্ডগুলো ভাঙতে হয়, এবং ওই বন্ডগুলো ভাঙার কারণে ওই বন্ডের মধ্যে যে কেমিক্যাল এনার্জি স্টোর ছিল সেই এনার্জিটা রিলিজ হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। সেটা তুমি ধরো ফর এক্সাম্পল আমরা পরে মানে রেসপিরেশনের সময় দেখবো, এখন একটু প্রিপারেশন দিয়ে রাখি।
6 কার্বন মলিকিউল যখন আমরা ভেঙে দুইটা 3 কার্বন মলিকিউল বানাই, ফর এক্সাম্পল 6 থেকে 3+3 করলাম, তখন কিন্তু এর সাথে এনার্জিও রিলিজ হচ্ছে। সিমিলারলি অন দ্য আদার হ্যান্ড অ্যানাবলিক পাথওয়ে যখন আমরা দুইটা ছোট মলিকিউলকে কম্বাইন করে একটা বড় মলিকিউল বানাই, তখন কিন্তু আমাদের নতুন বন্ড ফর্ম করতে হচ্ছে। উই আর হ্যাভিং টু ফর্ম নিউ কেমিক্যাল বন্ডস, এবং এই বন্ড ফর্ম করার জন্য আমাদের শক্তি ঢুকানো লাগে, ইট নিডস এনার্জি। দ্যাট ইজ হাউ দ্য এনার্জি প্রসেস অর এনার্জি ট্রান্সফার ওয়ার্কস in relation to anabolic and catabolic pathways. So আমরা যদি anabolic catabolic কে আরেকটা অ্যাঙ্গেলে দেখি এনার্জি ট্রান্সফার সিস্টেম হিসাবে, একটা হবে হলো তাহলে এন্ডারগনিক রিঅ্যাকশন বা হ্যাঁ এন্ডারগনিক, হ্যাঁ, আরেকটা হবে হলো এক্সারগনিক রিঅ্যাকশন। এটা দেখার আগে we can define, like I said, chemical energy হলো the energy found within the chemical bonds of a molecule. আর আমি বলেছিলাম যে ভাঙতে, যখন তুমি কেমিক্যাল বন্ডটা ভাঙো তখন এই বন্ডের ভিতর থেকে এনার্জি রিলিজ হয়, বন্ড নতুন বানাতে হলে এনার্জি দিতে হবে। সো আলটিমেটলি আমরা যদি অ্যানাবলিক পাথওয়ের কথাটা বলি, যেটা তোমার এনার্জি দিতে হচ্ছে, এটা হবে হলো তোমার এন্ডারগনিক রিঅ্যাকশন। তখন তোমার এগেন এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে। সরি, এক্সকিউজ মি। So naturally, endergonic reaction এ আমাদের এনার্জি ঢুকাতে হচ্ছে, and in that case the product has more energy than the reactants. Ultimately যা ফর্ম করছো তার এনার্জি বেশি হবে যেটা দিয়ে শুরু করেছো। আচ্ছা, on the other hand যখন তুমি exergonic reaction কথা বলো, exer মানে এক্সিট, বের হচ্ছে এনার্জি, এটা হলো তোমার ক্যাটাবলিক রিঅ্যাকশনটা, যেখানে তোমার একটা বড় মলিকিউল ভেঙে তুমি ছোট মলিকিউল পাচ্ছ, এনার্জিও পাচ্ছ। এই জন্য তোমার এখানে reactants, which is the bigger molecule, has more energy than the products, which are the smaller molecules. So any questions about anabolic or catabolic pathway অথবা এন্ডারগনিক আর এক্সোগনিক রিঅ্যাকশন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করো কাইন্ডলি, আমার সমস্যা নাই কোনো আনসার করতে। No, sir. আচ্ছা, সবাই ক্লিয়ার মোটামুটি? এখানে এটা খুবই বেসিক কথা, আমি বলবো বেসিক কথা ইন সেন্স দ্যাট মেবি তোমরা অনেকে হয়তো পড়েছো হাই স্কুলে, সো ইটস জাস্ট আ বেটার ফর রিফ্রেশার ইফ এনিথিং এলস। And this is just a diagram that is showing how respiration can work in both an anabolic and a catabolic pathway. এটা মুখস্থ করার দরকার নাই, বিকজ আমরা আলাদা করে রেসপিরেশন নিয়ে পড়বো। সো আমরা যে রেসপিরেশন, তারপর এনার্জি ক্যারিং মলিকুলের কথা বললাম, এর মধ্যে যে এটিপি থাকে, এটিপি জিনিসটা কি আসলে? এটিপিকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ adenosine triphosphate. Adenosine triphosphate is thus known as the energy carrying molecule. আর এটা কি দিয়ে বানানো? তিনটা পার্ট থেকে এটার মধ্যে। Adenosine, which is actually sub broken down as an adenine and a ribose sugar, along with তিনটা phosphate group. So adenine যে দেওয়া আছে এখানে, যে adenosine-এর মধ্যে adenine plus ribose, অ্যাডেনাইনটা কিন্তু একটা আমাদের কোর অ্যামাইনো অ্যাসিড, এবং এই নামটা কোথায় আসছে আরো আসবে, এটা হলো আমাদের ডিএনএ এর মধ্যে থাকে। All of our DNA is made up of 4 basic groups of amino acids: adenine, thymine, guanine, cytosine. ওগুলোর মধ্যে থেকে অ্যাডেনাইনটা কিন্তু আমাদের এটিপিতেও ব্যবহার করা হয়। So that's where the name comes from. Adenosine, adenine plus ribose, triphosphate, তিনটা ফসফেট। এটিপির কাজ কি? এটিপির কাজ আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ইট ওয়ার্কস অ্যাজ অ্যান এনার্জি ট্রান্সপোর্টার। সো আমাদের বডির মধ্যে যখন একটা এন্ডারগনিক প্রসেস হয়, যে প্রসেসটার জন্য এনার্জি লাগবে, তখন এটিপিটা অন্য একটা জায়গায় যায় যেখানে একটা এক্সাগনিক প্রসেস হচ্ছে, ফর এক্সাম্পল রেসপিরেশন, হুইচ ইজ এন এক্সাগনিক প্রসেস, যেখানে এনার্জি রিলিজ করা হচ্ছে। ওখান থেকে এনার্জিটা নিয়ে সে বডির অন্য জায়গায় যায় যেখানে এন্ডারগনিক প্রসেস হচ্ছে, যেখানে এনার্জি ঢুকানো লাগবে। সো এটিপিটা হলো আলটিমেটলি তোমার শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এনার্জি ট্রান্সপোর্ট করছে। That's the main role that ATP is fulfilling. আর এইখানে দেওয়া আছে 12 নম্বর অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি এক্সপ্রেশন এখন তো বেসিক্যালি পুরাটাই এনজাইমের এক্সপ্লেনেশনটা, যে how an enzyme works and how an enzyme is helping to make sure that a reaction happens faster. এটা মেবি তোমরা অলরেডি পড়েছো, বাট না পড়ে থাকলেও
আচ্ছা, লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন তাহলে। কারা কারা এনজাইম কিভাবে কাজ করে সেটা নিয়ে ক্লিয়ারলি পড়েছো, হাই স্কুলে হোক বা আগে হোক? পড়ে থাকলে হাত তুলতে পারবা কাইন্ডলি? Can you raise your hand if you have studied about an enzymatic reaction before, or how an enzyme works? No one? ফাতেমা, মুস্তাফা, সামিয়া, ইয়াসির, হ্যাঁ কয়েকজন তোমরা অ্যাটলিস্ট হলেও পড়েছো এনজাইম নিয়ে, বাট হয়তো সবাই পড়োনি। তো আমি তাহলে আবার একটু বুঝাই প্রসেসটা, যেহেতু অল্প কয়েকজন পড়েছে ক্লাসে এটা নিয়ে। ইফ উই লুক এট হোয়াট অ্যাক্টিভেশন এনার্জি ইজ, অ্যাক্টিভেশন এনার্জির কথাটা মানে হলো একটা পার্টিকুলার ব্যারিয়ার, একটা পার্টিকুলার মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা দরকার রিঅ্যাকশনটা হওয়ার জন্য। ফর এক্সাম্পল, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল হিসেবে, আমরা যখন পানি ফুটাই, পানি ফুটানোর জন্য তো আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস যাওয়া লাগে, তাই না? কেন 100 ডিগ্রি সেলসিয়াস যাওয়া লাগে? কারণ যখন একটা সিস্টেম 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিচ করে, that amount of temperature is enough to reach that energy threshold, that activation energy, যেখানে তোমার রিঅ্যাকশনটা হবে, যার কারণে লিকুইড ওয়াটার গ্যাস ভেপরে ট্রান্সফর্ম হয়ে যাবে। So if something was at, for example, 100 degrees Celsius, it would have 1000 joules of energy in the system due to temperature or heat energy. And that 1000 joules is the activation energy that water needs to go from liquid to gas. এই অ্যাক্টিভেশন এনার্জিটা রিচ না করতে পারলে কিন্তু কোনো কেমিক্যাল রিঅ্যাকশনই হবে না, ও আগাতে পারবে না। দাস আমাদের শরীরের মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক নর্মাল রিঅ্যাকশনে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি নর্মালি একটু হাই থাকে। নর্মালি ন্যাচারালি জিনিসপত্রের আর ন্যাচারাল প্রসেস কেমিক্যাল রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি হাই থাকে হলো দুইটা কারণে। এক হলো নর্মাল যে স্টেটে আছে সেটা তাকে স্টেবল বলা হয়, যদি জিনিসটা স্টেবল থাকে সেটা চায় না সহজে ব্রেকডাউন করতে। আর দুই, যাতে একটা জিনিসকে ব্রেকডাউন করতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। রিমেম্বার দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এন্ট্রপি যে বাড়ছে কন্টিনিউয়াসলি, যে রিঅ্যাকশনটাতে তোমার এনার্জি ঢুকানো লাগে সেটা কিন্তু উল্টা, দ্যাট ইজ আ রিঅ্যাকশন ইন হুইচ দ্য এন্ট্রপি ইজ ডিক্রিজিং, কারণ সেখানে দ্য পার্টিকলস আর নট মুভিং ফার্দার অ্যাওয়ে, দে মুভিং ক্লোজার টুগেদার। It's a bit of a contradiction, but all living systems need a lot of endergonic reaction, or reactions that need energy put into it. So how is that happening? কিভাবে আগাচ্ছে? It is happening through the help of enzymes. আমাদের শরীরে যে এনজাইম গুলো আছে সেগুলো না থাকলে কিন্তু আলটিমেটলি এই রিঅ্যাকশন গুলো হতো না, we would not be able to survive. And so what are the enzymes doing? এনজাইমরা হলো একটা কেমিক্যাল কম্পোনেন্ট, প্রোটিন ইউজুয়ালি। এই এনজাইম গুলো যা করতেছে তাদের মেইন কাজ হলো অ্যাক্টিভেশন এনার্জিটা কমায় দেওয়া। সো ফর এক্সাম্পল, আমরা যে আগে বললাম যে পানির রিঅ্যাকশনটা হতে ফ্রম লিকুইড টু গ্যাস ইউ নিড 1000 জুলস অফ এনার্জি। যদি তুমি এনজাইম ব্যবহার করো সেই এনার্জিটা রিডিউস হয়ে যাবে, ফর এক্সাম্পল ধরো 500 জুলে, অর্ধেক কমাই দিল। তো যদি তোমার একটা পার্টিকুলার রিঅ্যাকশন হতে তার অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায়, it's much more likely for that reaction to take place because you need a lot less energy put into the system. And simultaneously, যদি তুমি তখন একটা রিঅ্যাকশন হতে যদি নর্মালি 1000 জুল এনার্জি লাগতো, আর তুমি যদি 1000 জুল এনার্জি চাও, তাহলে একটা এট আ টাইম হতে থাকবে। যদি তোমার 500 জুল লাগে আর তুমি যদি সে 1000 জুলই দাও, তাহলে তো তোমার রিঅ্যাকশনটা আরো অনেক তাড়াতাড়ি হবে, তাই না? It's going to be much more efficient because a lot more of the energy is used to directly make the reaction happen instead of having to overcome the activation barrier. এক্স্যাক্টলি সেটা কিভাবে করছে, হাউ ইজ দ্যাট ডুইং দিস জব, ব্যারিয়ারটা কিভাবে কমাচ্ছে এটা লেখা নেই এখানে, বাট জাস্ট তোমাদের জেনে রাখার জন্য। এনজাইমের মধ্যে হলো আমাদের অ্যাক্টিভ সাইট নামে একটা লোকেশন আছে, যেখানে তোমার রিঅ্যাক্টেন্ট গুলা কেমিক্যালি বাইন্ড করে বা অ্যাটাচ হয়। এই অ্যাটাচমেন্টটা হওয়ার কারণে তারা র্যান্ডমলি মুভ করে, র্যান্ডমলি কোলাইড করে না, এনজাইম গুলোর সাহায্যে তারা একটা আরেকটার সাথে কোলাইড করে। আর কোলিশন করার কারণেই তো রিঅ্যাকশন হয়। সেই জন্য এনজাইমরা হলো তাদের কোলিশন প্রসেসটাকে গাইড করছে, এবং এই গাইড করার কারণে তাদের এনার্জি রিকোয়ারমেন্টটা কমিয়ে দিচ্ছে। This is how mainly an enzyme works to lower the activation energy. তো এই যে এনজাইমের রিঅ্যাকশন এক্সপ্রেশন যদি তোমাদের ফর এক্সাম্পল ফাইনালি বলি আমি, যে ব্রিফলি এক্সপ্লেইন হাউ an enzyme works in a human body, তাহলে তোমাকে আমাকে এই প্রসেসটা 3-4 লাইনে
বা 3-4টা পয়েন্টে বুঝাতে পারবা? ইজ এভরিওয়ান ক্লিয়ার অ্যাবাউট দিস? তো কোনো পার্টিকুলার অ্যাসপেক্ট না বুঝতে পারলে বলো, আমি আবার বোঝাতে পারবো। সবাই ক্লিয়ার তাহলে? আচ্ছা ঠিক আছে, এমনি তো তোমরা নিজে নিজে পড়বা, তখন তোমরা হোপফুলি বুঝে যাবা। এই আজকে আমরা লেকচার 15 পর্যন্ত যাবো, স্লাইড 15 পর্যন্ত। সো 12 হয়ে গেল, আর অল্প কয়েকটা বাকি। And অল্প কয়েকটার মধ্যে there's just one main topic left before we just jump to respiration, which I will hopefully explain next class. আজকে হলো আমি তোমাদের লাস্ট 8 পড়াচ্ছি হলো মেমব্রেন ট্রান্সপোর্ট মেকানিজম। তো তোমরা সেল মেমব্রেন অলরেডি একটু পড়েছো। We know that all living cells, eukaryotic especially, have cell membranes not just around the cells but around all the organelles themselves as well. এই সেল মেমব্রেনের থ্রুতে কিন্তু একটা জিনিসপত্র, তারপরেও জিনিসপত্র বলতে কেমিক্যাল সাবস্টেন্সেস, both water soluble and water insoluble, need to pass into and out of a system. এই পাসিং করার জন্য যখন তোমার মেমব্রেনের থ্রুতে পাস করে, we usually need protein transporters to move things. Ultimately নিচে যদি তোমরা দেখো তিনটা ট্রান্সপোর্ট সিস্টেম দেওয়া আছে: diffusion across the bilayer, passive transport and active transport. ডিফিউশন হওয়ার জন্য কিন্তু তোমার প্রোটিন লাগে না, nothing is needed. Diffusion is basically just the process in which molecules move from high concentration to low concentration on its own through usually a permeable barrier of sorts. So এমনি মেমব্রেনের থ্রুতে যে জিনিসগুলো মুভ করছে উইদাউট দ্য হেল্প অফ ট্রান্সপোর্ট প্রোটিনস, সেগুলো হলো ডিফিউশনের মাধ্যমে মুভ করছে। বাট মোস্ট থিংস নিড টু মুভ with the help of either passive transport or active transport. So দুটোর জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের চ্যানেল প্রোটিন লাগে, মানে প্রোটিনের সাহায্যে জিনিসপত্রগুলোকে বাইরে থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে নেওয়া লাগে। So if we look at passive transport, what is the definition of it? It is the flow of solutes or substances from a place of high concentration to a place of low concentration. মানে it's moving down the concentration gradient, normal movement যেটাকে আমরা বলতে পারি। Moving from a region of যেখানে অনেকগুলো আছে to a region যেখানে অল্প কয়েকটা আছে। সেলের বাইরে ধরো 10টা থাকে, সেলের বাইরে যে 2টা থাকে, সেলের ভিতরে যে 2টা থাকে, তাহলে the passive transport is going to let you move things from the outside of the cell to the inside of the cell. অথবা উল্টাও হতে পারে, ভিতরে বেশি বাইরে কম থাকলে তাহলে ভিতর থেকে বাইরে চলে যাবে। Thus passive transport can allow movement in both directions, and যেহেতু we're moving down the concentration gradient, আলাদা কোনো এনার্জি ইনপুট লাগে না। Passive transport is a process that can happen without actively inputting energy into the system, so it doesn't really need energy. On the other hand, active transport is the movement of molecules from a region of low concentration to a region of high concentration. This is the opposite. So for example, তোমার যে সেলের ভিতরে যদি 10টা থাকে আর বাইরে যদি 2টা থাকে, তারপরেও সেল অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরের 2টা ভিতরে নিয়ে নিতে পারবে। This is happening because those molecules are pulled into the cell through the transport protein, যেটাকে অ্যাক্টিভেট করতে হয়, এবং অ্যাক্টিভেট করে টানানোর জন্য এই প্রসেসটা নাও এনার্জি লাগে। Energy is required for the process of active transport, which wasn't required previously for the process of passive transport. So ultimately তোমাদের যখন এই ট্রান্সপোর্টটা হচ্ছে অ্যাক্টিভলি, এই ট্রান্সপোর্টটা হওয়ার জন্য তোমাদের এনার্জি তো লাগছে, ন্যাচারালি আমাদের এটিপি আসছে এখানে। এটিপির ভিতরে যে এনার্জি ক্যারি করা হয় সেটা তোমার ট্রান্সপোর্ট চ্যানেলগুলো ইউজ করে বাইরে থেকে যা ছিল সেটা ভিতরে টেনে নিয়ে নিচ্ছে। That's how the transport systems work, main দুইটা, প্যাসিভ আর অ্যাক্টিভ। আর প্যাসিভ আর অ্যাক্টিভ ছাড়াও জাস্ট নর্মাল ডিফিউশনও হতে পারে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। These are the three different basic types of transport. So আজকে আমরা এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আমরা respiration নিয়ে পড়বো, and we'll finish off respiration. Did anyone have any final questions before I slowly end the class? Just যেও না তোমরা, আমি তোমাদের এখন একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ইন দ্য সেন্স দ্যাট তোমাদের আমি স্ক্রিনশট নিচ্ছি যারা যারা আসছো প্রেজেন্ট লিস্ট থেকে। তো আর যদি কোয়েশ্চেন থাকে কোনো, এখনই জিজ্ঞেস করতে পারো আমাকে। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এগেন রিমাইন্ডার, তোমাদের পরশুদিন which is Tuesday কুইজটা হবে। কুইজ will be in your last 15 minutes of the class. তোমাদের গুগল ফর্ম দিয়ে দিব একটা, তোমাদের নিজে যেভাবে দিয়েছিলাম, ইন দ্য সেন্স দ্যাট তোমাদের একটা লিংক দিব, ওই লিংকের মধ্যেই সব কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে, ওখানে তোমরা এমসিকিউ হিসেবে ফিল ইন করে দিবা। আর হলো তোমার
কুইজটা হবে লেকচারস 4 and 5 নিয়ে। তাহলে কুইজ 2টা হয়ে গেল। Any other questions? Anything else to talk about before we leave? যার কিছু বলার না থাকে, হ্যাঁ মুন্তাহা বলো। Sir, in the finals, will we have any of the mid-syllabus included? এটা হলো আমাদের ইনস্ট্রাকশন সাধারণত দিবে, যদি ইনক্লুডেড থাকেও ইট উইল বি ভেরি লিটল, লাইক মেবি 10 to 15% at most। আর কি কি থাকবে আমি তোমাদের বলে দিব আগে, which particular lecture I will include for the final, if I do include something, ঠিক আছে? Okay, sir. Sir. Thank you. বলো আরো। স্যার কুইজটা কি স্যার অনলি এমসিকিউ? কুইজটা হবে মানে তোমাদের কুইজ 1 ফরম্যাটের মতো, 10টা এমসিকিউ 5টা ট্রু ফলস, দ্যাটস ইট। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে ইউ আর অল ফ্রি টু গো। How many chapters will there be in the finals? The finals, okay. Normal final syllabus is going to be everything that is taught after the lecture. So এই যে আজকের লেকচার থেকে শুরু করে, সো আজকে লেকচার 7 তো I believe we have 7, 8, 9, 10 চারটা লেকচার আছে, ঠিক আছে, from what I remember. সো ওগুলা থাকবে, আর তারপর যদি মিটার আগে একটা লেকচার মতো কিছু থাকবে অল্প, ঠিক আছে? Okay, sir. Thank you. Okay, if no one else has any questions, class is concluded for today. You're all free to go. আর নেক্সট ক্লাসও হোপ মানে এই টাইমে হবে। আমার হয়তো নেক্সট ক্লাস হবে আজকে 8:30 শুরু করেছি, জাস্ট সবাই যদি একটু 8টার ক্লাস তো পেয়ে একটু, বাট আমি নেক্সট ক্লাস হতে একটু 15 মিনিট আগে শুরু করবো, কারণ নেক্সট ক্লাসে একটু কাজ বেশি আছে আমাদের। We have to look at the exams, we have to do the quiz. So আমি সেই অনুপাতে অ্যানাউন্সমেন্ট দিব গুগল ক্লাসরুমে কালকের মধ্যে, ঠিক আছে? তাহলে you're free to go. Thank you. আল্লাহ হাফেজ। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।